আচ্ছা, আওয়ামী লীগের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরো বেশ কয়েকটি দল আছে। বিভিন্ন কারণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আসলে জাতি মনে রাখবে। আমরা গত 15 বছর যেরকম সেনাবাহিনী দেখেছি, আমরা সেই ইকবাল করিম ভুইয়া যদিও ছিলেন মোটামুটি, তারপর আমরা আজিজকে দেখেছি, অত্যন্ত দুর্নীতিবাজ একজন লোক আজিজ, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দর্শক, চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। আচ্ছা, আওয়ামী লীগের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরো বেশ কয়েকটি দল আছে। দলগুলো আলাদা, কিন্তু তাদের যে স্লোগান একটা, বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? অনেকে ভাবেন এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্লোগান। না, এটা কিন্তু হেফাজতের স্লোগান, এটা চরমনারের স্লোগান, অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকেরই স্লোগানটা কিন্তু এক। কারণ তাদের আবার প্রত্যেকেরই একটা জায়গাতে মিল আছে, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই ধর্মভিত্তিক রাজনীতি করে। গতকালকে ইতিমধ্যে আপনারা জানেন দ্য ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিএনপিও ঘোষণা দিয়েছে। মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মধ্যে ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী। এই শব্দটাতে একটা অংশ গেছে তীরটা জামাতের দিকে, আরেকটা গেছে কার দিকে? চরমনায় বা হেফাজতের দিকে। এখন এই পরিস্থিতিতে আইসা এর মাঝখানে ঘটনা ঘটলো কি, কওমির কিছু নেতা, হেফাজতের কিছু নেতা, আরো বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন, তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন, জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে। এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি অন্যদের মধ্যে কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া। আবার ডক্টর ইউনূসের এই সরকারকে জামাত যেভাবে লম্বা সময় দিচ্ছে, বিএনপি তার বিপরীত অবস্থান নিচ্ছে। তো সকল কিছু মিলাইয়া এখন জামাত, হেফাজতে ইসলাম, চরমোনাই একটা গাঁট বাঁধতে যাচ্ছে। অলরেডি চরমোনায় ডাক দিয়া দিছে, কারে আহ্বান জানিয়েছে, মতানৈক্য দূর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই। এখন বিষয়টা হচ্ছে জামাত বিষয়টাকে কিভাবে নিবে। 100% নিবে। দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোট মানুষ এত বুঝি না, যারা বোঝে না আর কি, তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে সামহাও, ওইটা পরের ভিডিওতে বলবো। তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে, ইসলামিক দলগুলো একত্রিত হয়ে, কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে, হচ্ছে ফোর্স আছে, জামাত ইসলামের তো আছেই। 1996 আমি যখন গতকালকে ভিডিও দিয়েছিলাম, কমেন্টে অনেকে লিখছিল ভাই 96-এর কথা বাদ দেন, 24-এর হিসাবে আসেন, বিএনপি 30% সিটও পাইতো না। কি চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের তারা? আসলে কি তাই? কমেন্টে জানান। আমার সন্দেহ হয় যে না, পাইলেও পাইতে পারে, মানে বিএনপি, জামাত কম পাবে নাকি? আচ্ছা, আপনারা কমেন্টে লিখেন। তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল অ্যান্ড যে নিয়ম কারণ আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে, পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে। কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই। তো এখন তাদের যেহেতু সমর্থনের সুযোগ নাই, বাকিরা একসাথে হয়েছে। চরমোনায় আবার ফখরুল ইসলাম বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান? করা হুঁশিয়ারি। আসুন দেখি চরমোনায় পীর কি বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম, রাজনৈতিক টিম, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন জামায়াত ইসলামীর সঙ্গে হক্কানি উলামায়ে কেরামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করব না। গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন দীর্ঘ 800 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা, কিছু মুনাফেকের বিশ্বাসঘাতকতার কারণে 200 বছর শাসন করেছে ব্রিটিশ। আচ্ছা, এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুব দর্জির মতন শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত, কিন্তু সেটি তারা পারেনি, ফারাক্কা বাদ দিয়েছে, তিস্তার সমস্যা। সেখানে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে বলছে, আবার বাংলাদেশের আমজনতার উদ্দেশ্যে, যে আলেম ওলামা এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। 92% মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সবার অধিকার থাকবে। তো এখন কি করা দরকার? বলা হচ্ছে যে আপনার
জামাত ইসলাম সহ, হেফাজত সহ, চরমনায়দের এই টিম সহ আরো যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে। এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে। তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে, সিট আসন অনুযায়ী জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে, সংসদে তারা একটা টিম হিসাবে যাবে। এখন যদি এটা সত্যি হয়, রাইট নাও বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে, এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে। এটা কোনো জানেন, ইসলামিক মূল্যবোধের জায়গাগুলো বা মানুষের যে পালসটা, এটাতে একটা শক্ত অবস্থান তৈরিয়েছে। তারপর দিন শেষে বাঙালি আবার রাজনীতির বেলা আলাদা। আপনি কি মনে করেন যে জামাত, চরমোনাই, হেফাজত তারা যদি একত্রিত হয়, বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে, নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করবে? কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত, এই রিজার্ভের টাকা, সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা, এটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী? সবগুলো ইসলামিক দল এক হইলে নাকি বিএনপি একা? কারণ নির্বাচনটা এইভাবেই হতে যাচ্ছে। আর একটা দুর্ঘটনার কথা, এটা আরেক ভিডিওতে বলবো। কমেন্টে জানান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বিভিন্ন কারণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আসলে জাতি মনে রাখবে। আমরা গত 15 বছর যেরকম সেনাবাহিনী দেখেছি, আমরা সেই ইকবাল করিম ভুইয়া যদিও ছিলেন মোটামুটি, তারপর আমরা আজিজকে দেখেছি, অত্যন্ত দুর্নীতিবাজ একজন লোক আজিজ, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন। তারপর শফিউদ্দিনকে দেখেছি, শফিউদ্দিন চুপচাপ কিন্তু লেভেন্ডিশ মার্কা, মানে ওর কোনো নপুংসকার কোনো সাহস নাই। এইরকম যখন সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বাঙালি জাতির আসলে মানে দৃষ্টিভঙ্গি একদম তলানিতে, ঠিক তখনই আমাদের মাঝে এলো জেনারেল ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানকে কিন্তু আমি পছন্দ করতাম না, চিন্তা করতাম যে আগের গুলো তো আজিজ, তারপরে শফিউদ্দিন, তারা তো হাসিনার আত্মীয় না। এই ওয়াকার হাসিনার আত্মীয়, সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে, তাই না? সে তো হাসিনার কথাই শুনবে। কিন্তু এই জেনারেল ওয়াকার ইতিহাসে নাম লিখিয়ে দিল। সে হাসিনার কথা মতো মানুষের উপর গুলি করতে অস্বীকার করলো, এবং ঠিক যার কারণে কিন্তু হাসিনার পতন হলো। হাসিনা, দেখুন, এই একটা কথা মনে রাখবেন, বিডিআর বিদ্রোহের অন্যতম উদ্দেশ্যই ছিল যে সেনাবাহিনীকে একদম পঙ্গু করে দেওয়া। এবং সেই 2009 সালের পর থেকে কিন্তু শেখ হাসিনা কখনোই সেনাবাহিনীর উপর নির্ভরশীল হননি। তার উপর অনেক বাধা এসেছে, বিপত্তি এসেছে, তিনি সেগুলো পুলিশ দিয়ে সেরে ফেলেছেন। পুলিশ গুলি করেছে, গুম করেছে, খুন করেছে, র্যাব ছিল, বিজিবি ছিল, আনসার ছিল, সোয়াট মোয়াট আরো কি ছিল, এসব দিয়ে হাসিনা কিন্তু অত্যাচার করে, নির্যাতন করে, গুম করে, খুন করে তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন। কিন্তু এই প্রথম এই 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনাকে প্রথম সেনাবাহিনীর উপর নির্ভরশীল হতে হলো, কারণ সেনাবাহিনী ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ পুলিশ অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে। তো সেনাবাহিনী করলো কি, তারা একদম গুলি ছুঁতে অস্বীকার জানালো। তারা বলল যে এই ম্যাচ শেখ হাসিনা তৈরি করেছে, অ্যান্ড শি হ্যাজ টু ক্লিয়ার আউট। আমরা সেনাবাহিনী শেখ হাসিনার ভুল কেন আমরা সংশোধন করার জন্য আমরা জনগণের বুকে গুলি চালাবো, প্রশ্নই আসে না। তারা এটা করেনি, এবং এই কারণে শেখ হাসিনার পতন হলো। এবং এই জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি ইতিহাসে তার নাম লেখালেন। এখন এই যে অত্যাচার, নির্যাতন, এটা তো পুলিশই করেছে, বাট তাই বলে কি সেনাবাহিনী ইনভলভ না? অবশ্যই ছোট পর্যায়ে ইনভলভ। বিশেষ করে যেই মেইন আয়নাঘরটা আছে, এটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে, এবং এটা দিনের পর দিন সেনাবাহিনী পরিচালিত করেছে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকীর কথায়। এবং একটা আয়নাঘর মেনটেন করতে কিন্তু অনেক লোক লাগে, শিফট বাই শিফট কাজ করে, 24 আওয়ার্স ডিউটি, তো রাতে দিনে সবার মুখ বাঁধা। প্রায় এই গত 15 বছরে অন্ততপক্ষে 1000 লোক ছিল বড় থেকে ছোট পর্যায়ে আয়নাঘরের পিছনে। তারা গুম করতো, তারা খুন করতো, সবকিছু করতো তারা। আয়নাঘরে প্রচুর লোক গিয়েছে, তারা কখনোই ফিরে আসেনি। ওইরকম অনেক হয়েছে, অনেকে কিডনি মিডনিও বিক্রি করে দিয়েছে। তো এগুলোর একটা আসলে তদন্ত করা দরকার। শুধু এই ক্যান্টনমেন্টের আয়নাঘরই না, আরো বিভিন্ন জায়গায় কিন্তু সরিসিটিয়ে প্রচুর আয়নাঘর আছে, তাই না? আয়নাঘর মূলত বলা হয় কারণে যে ব্যক্তিকে ওই রুমে রাখা হয়, তিনি তার নিজেকে ছাড়ার কাউকেই দেখে না। এজন্য এই ঘরটার নাম হচ্ছে আয়নাঘর, ইংলিশে মিরর হাউস। এবং এই মিরর হাউস নিয়ে কিন্তু সমস্ত বিশ্বে তোলপাড় চলতেছে। এই শেখ হাসিনার আয়নাঘর নিয়ে সব মানুষ অবাক যে এভাবেও কি মানুষকে আটকে রাখা যায়, এভাবেও কি মানুষ বেঁচে থাকতে পারে। তো সেগুলো নিয়ে এখন একটা তদন্ত হবে, এবং যারা দোষী হবে তাদের বিচার হবে সামরিক আইনে, সেনাবাহিনীর আদালতে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন
তিনি সেনাবাহিনীর আদালত গঠন করে সেনা আইনে ওদের বিচার করবেন। আমরা একে সাধুবাদ জানাই। সেনাবাহিনীতে যে জিয়াউল হাসান ধরা পড়েছে, দেখুন ওয়াকারুজ্জামানের চ্যালেঞ্জ ছিল, হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু এই ওয়াকারুজ্জামানের আশেপাশে যারা প্রচুর ক্ষমতাশালী লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, এরা কিন্তু একটা কু করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু জুনিয়র দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়ে এই ওয়াকারুজ্জামান সকল কু রুখে দিয়েছেন এবং পরবর্তীতে ওরা কেউ পালিয়েছে, কেউ গ্রেপ্তার হয়েছে। যেমন জিয়াউল হাসান, দেখুন জিয়াউল হাসানকে কিন্তু একটা গ্রুপ মানে নিরাপদে নিয়ে বিমানে দিয়ে দিয়েছে, সে কিন্তু বিমানে উঠেছে, কিন্তু আরেকটা গ্রুপ আবার তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে। এরকম কিন্তু একটা অস্থিরতা কিন্তু ছিল এবং এখনো কম বেশি আছে। যেমন এই যে দেখেন ডিবি হারুন কই জানি না, হাসান মাহমুদের কে জানি পাঠিয়ে দিছে ওই যে বেলজিয়াম, ওই সিলেটের মেহরানারুজ্জামানের লন্ডনে পাঠিয়ে দিছে, তারপরে আজকে আরাফাতের আবার গ্রেপ্তার করছে বইলেও শুনি যে আবার গ্রেপ্তার করে নাই, তাকেও নাকি ওই যে সীমান্ত পার করে দেবে কোটি কোটি টাকার বিনিময়ে। এরকম কিন্তু এখনো প্রশাসনে কিন্তু বিভক্তি আছে, এখনো পুরোপুরি কন্ট্রোল নাই। তো এইটা এই সেনা আইনে এখন এদের বিচার হবে। ঢাকা টাইমসের খবর, অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করবে সেনাবাহিনী। এখানে কি লিখেছে যে সেনাবাহিনীর দুর্নীতি ও গুমে তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। সম্প্রতি সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে এই বিষয়ে তদন্ত চলতেছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলেন যে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলতেছে। এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার জোরপূর্বক গুম সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করেছে ইউনূস সরকার। গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে। গুমের শিকার পরিবার এবং মানবাধিকার কর্মীরা এ সময় গুমের ঘটনায় র্যাব ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে। ডিজিএফআই এটাই হচ্ছে মেইন। এই ডিজিএফআই এর কাজ হচ্ছে বাংলাদেশে যদি কোনো বহির্শত্রু, ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা যারা আশেপাশে আছে, যদি কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করতে চায়, ওরা তথ্য সংগ্রহ করে ভিতর থেকে করে ওরা এটা জানায় এবং আগাম প্রস্তুতি নেয়। এগুলো কিন্তু যেমন ভারতের র আছে, পাকিস্তানে আইএসআই আছে, ইসরায়েলে মোসাদ আছে, আমেরিকাতে সিআইএ আছে, এরকম। তো এদের কাজ হচ্ছে যে বহির্বিশ্বে বিভিন্ন গোয়েন্দার লোক পাঠিয়ে তথ্য সংগ্রহ করা। এইটা না করে ওরা করতেছে কি, ওরা ওই হাসিনার বিরুদ্ধে যারা দেশের ভিতরে আছে, বিএনপি, জামাত, অন্যান্য, এদেরকে গুম করে, এদেরকে খুন করে, এদেরকে পঙ্গু করে দেয়, এদেরকে মেরে ফেলে, এদেরকে বছরের পর বছর আয়না ঘরে আটকে রাখে। এই হচ্ছে ডিজিএফআই এর কাজ। শেখ হাসিনা এই ডিজিএফআই কে নিজের কাজে ব্যবহার করেছে। আর একটা করছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, প্রতিদিন সকালে তার কাছে রিপোর্ট পাঠায়, কে তার বিরুদ্ধে কি বলছে, কে তার বিরুদ্ধে বদনাম বলছে, কে কি বলছে, সব রেকর্ড করে করে পাঠিয়ে দেয়। আর হাসিনা বলে ধরে ফেলো, ধরে ফেলো, ধরে ফেলো। এইরকম হচ্ছে অবস্থা। তো এই সেনাবাহিনীর যে ইউনিটগুলো আছে, এই টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, তারপরে এই যে র্যাব, এই র্যাবের সব লোকগুলি তো সেনাবাহিনী থেকে আসছে। এই যে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞায় 5 জনের নাম এসেছে, এই বেনজির সহ, এরা সবই তো এই আপনার সেনাবাহিনী থেকে এসেছিল। শুধু বেনজির পুলিশ থেকে আসছিল, চৌধুরী মামুন পুলিশ থেকে, বাকিগুলো সব সেনাবাহিনী থেকে। এবং এই গুম খুনগুলোর হতেই কিন্তু ছিল ওই সেনাবাহিনী থেকে আসা র্যাবে নিযুক্ত এই লেফটেন্যান্ট কর্নেল মর্নেল, এরা এই কাজগুলো করত, মানুষকে গুম করতো, খুন করতো, এবং এরা মানুষকে প্রচুরভাবে জিম্মি করতো, ব্ল্যাকমেইল করতো। এই হারুন, এই বেনজির, তারা বড় বড় ব্যবসায়ীদেরকে তুলে আনতো, তুলে এনে বলতো ক্রস ফায়ারে দিয়ে দেবো, 20 লাখ টাকা দে, 1 কোটি টাকা দে, 2 কোটি টাকা দে, 10 কোটি টাকা দে, এরকম করে বিভিন্ন মানে পর্যায়ে এই হারুন এগুলো করতো। র্যাবের প্রায় সদস্যগুলো এগুলো করতো। ও যদিও 2021 সালে মার্কিন নিষেধাজ্ঞার পর একটু কমেছে। এবং সেনাবাহিনীর এই যে যারা র্যাবে আসছে তারা এগুলো করতো, পুলিশ এগুলো করতো, দাদার্সে এগুলো করতো। তারা এভাবে করতে 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 তাদের পাপ এত উপরে পৌঁছেছে যে আসলে তাদের পতন ছাড়ার কোনো উপায় ছিল না। বেনজির হিন্দুদের জন্য দখল করেছে, কিন্তু তখন ভারতকে কিন্তু উদ্বিগ্ন হতে দেখিনি। এখন ভারত কিন্তু খুব উদ্বিগ্ন, কারণ ইউনূস সরকার ক্ষমতায় তো। হাসিনার আমলে এত নির্যাতন হয়েছে হিন্দুদের উপর, এটা কিন্তু ভারত উদ্বিগ্ন ছিল না, এখন ভারত উদ্বিগ্ন। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা। ভারত কিন্তু একটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে সেনা আইনে যদি এই বিচারগুলো হয়, সেনাবাহিনীর আইনে নিজস্ব আইন আছে সেনাবাহিনীর, এই আইনে যদি বিচার হয় তাহলে এই সেনা আদালতে, তাহলে আপনার অবশ্যই এটা খুব ভালো হবে।
এবং অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্ত করা হবে। এজন্য উচ্চ পর্যায়ের আদালত এবং সেনাবাহিনীর কিন্তু বিচার অনেক কঠোর, এখানে কিন্তু মৃত্যুদণ্ড হয়, কারণ সেনাবাহিনী বিচার হবে। তো আমি ধন্যবাদ জানাই ওয়াকারুজ্জামানকে যে অ্যাটলিস্ট ধীরে হলেও দেরিতে হলেও জিনিসটা তো হচ্ছে। যারা নিজের দেশের লোকদেরকে দুইটা কারণে গুম করে, এক হচ্ছে হাসিনার অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য, একটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য, তাদের কোনো ক্ষমা হতে পারে না। আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আপনি বিচারের প্রক্রিয়া শুরু করুন, কারণ জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড। এবং আপনার উপর এই দেশের মানুষের অনেক আশা যে আপনি এদের সঠিক বিচার করবেন এবং যারা এই গুম খুন টর্চারের সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন। তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস পাবে না এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার বাংলার মাটিতে ঘাঁটি গেড়ে বসতে পারবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।